জোর করে বা অধিকার চেয়েও কোনো কিছু পাওয়া সম্ভব না, কারণ আমাদের জীবন ঘুরিয়ে নাটাই ও সমস্ত নিয়ন্ত্রণ শুধুমাত্র আল্লাহ পাকের কাছে। আমরা তার পরিকল্পনার বাইরে এক কদমও যেতে পারি না। কেউ আপনার চাইতেও ভালো করছে, তার মানে কিন্তু এই না যে আপনি অযোগ্য। নিজের ভেতরে সেই ইনসিকিউরিটি কখনো আসতে না দিয়ে একটি কথাই মনে রাখবেন, আপনি আপনার জীবনের পথ পাড়ি দিচ্ছেন। জীবন আপনার, লড়াই আপনার। হেরে যাওয়ার পর জিতে আসার গল্প আপনারই। তাই আপনি অন্য কারোর জন্য না হলেও আপনার রবের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই একটি কথা সব সময় মনে রাখবেন, আল্লাহ সবসময় উত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের জীবন মৃত্যু সবকিছু নিয়ে হিসাব কষেন। তাই সবকিছুর হেফাজত তার উপরেই ছেড়ে দেওয়া উচিত। আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের জন্য যা করেন তা মঙ্গলের জন্যই করেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটিও সকাল থেকে শুরু করেছি, তবে খুব সকাল থেকে বললে ভুল হবে, কারণ আজকে নাস্তার পর্বটি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। কারণ আজকে অসুস্থ থাকার কারণে নাস্তাটা বাইরে থেকে নিয়ে এসেছি, তো সে কারণে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। নাস্তা শেষ করে বাসার টুকিটাকি কাজ করতে লেগে পড়লাম। তো প্রথমেই আজকে অ্যাকুরিয়ামটা একটু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার বলতে একটু মুছে নিচ্ছি। তো এসে মাছের কিছু খেলা দিচ্ছিলাম আর ভাবছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি বেশ কিছু সময় কিন্তু অ্যাকুরিয়ামের সামনে বসেছিলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এরপর চলে এলাম কিচেনে, ভাবলাম রান্নাটা আগে বসিয়ে দিই। রান্নাটা করা হয়ে গেলে অন্যান্য কাজ করতে তেমন একটা কিন্তু কষ্ট লাগে না, কারণ মনে হয় আসল কাজটা তো করা হয়ে গেছে। তাই আজকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, এরপর বাসার টুকিটাকি অন্যান্য কাজগুলো করব। আর বাসায় যেহেতু এখন লোকজন খুবই কম, বাসায় এখন তেমন কোনো গেস্ট নেই, আর এই মুহূর্তে মা আর ছেলেই আছি। আর আপনাদের ভাইয়া তো ম্যাক্সিমাম সময় অফিসেই থাকে, সে খুব কম সময়ই বাসায় থাকে। তো রাতে যখন আসে হয়তো বা রাতে একবেলা খাওয়া হয় আমাদের সাথে, তো মাঝে মাঝে সেটাও হয় না। তো আমার অনেক আপুরাই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপনাদের ভাইয়া সেনাবাহিনীতে জব করে কিনা। তো আমার সেই সকল আপুদের উদ্দেশ্য করে বলছি, আপনারা ঠিকই ধরেছেন, আপনাদের ভাইয়া সেনাবাহিনীতে জব করে। তো কথা বলতে বলতে আমি কিন্তু এই দিক থেকে রান্নাগুলো কমপ্লিট করে ফেলছি। আজকে হচ্ছে পটল ভাজি করেছি, ডালের বড়া করছি, আর সেই সঙ্গে একটু চিংড়ি মাছ ভুনা করে নিব। তো রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন, যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোন অংশটি আপনার কাছে ভালো লেগেছে বা ভিডিওর বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আজকে যদি আপনি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমি চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছি। আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন আসলে আমি কতটা অসুস্থ। আজকে যে রান্নাগুলোই করছি সবকিছুই কিন্তু একটু একটু কেমন যেন পুড়ে পুড়ে যাচ্ছে, কারণ রান্নার পাশাপাশি অন্যান্য কাজও করছি, তাছাড়া শরীরটাও ভালো না। সবকিছু মিলিয়ে কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, অলমোস্ট রান্নাটা যেভাবেই হোক কমপ্লিট করেছি। এখন চলে এলাম বাসার ভেতরে অন্যান্য কাজগুলো করার জন্য। অনেকদিন পর্যন্তই অসুস্থ থাকার কারণে কিন্তু এই কাজগুলো করতে পারছি না। তো আজকে ভাবলাম যে না, টেবিলটা একটু ভালো করে ক্লিন করি। তবে এই টেবিল ম্যাট বা রান্নার কোনো কিছুই কিন্তু উঠাইনি, ভাবলাম যেভাবে আছে সেভাবেই থাক, শুধু উপর দিয়ে একটু পরিষ্কার করে নিই। এরপর ওয়াশিং মেশিনের উপরের অংশটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। যদিও এই কাজগুলো আমার প্রতিদিনই কম বেশি করা হয়, আবার এলোমেলো হয়ে যায়, কারণ সংসারের প্রতিটা জিনিস কিন্তু গুছিয়ে রাখি আমি। আর এলোমেলো করার জন্য তো বুঝতেই পারছেন, বাসার সবাই মিলে একসঙ্গে যখন এলোমেলো করে, গোছানোর দায়িত্বটা আমার উপরে থাকে। তো কাজটা আমাকেই করতে হয়। সবাই যদি নিজের মতো করে প্রত্যেকটা জিনিস জায়গা অনুযায়ী রেখে দেয়, তাহলে কিন্তু বাসাটা এতটা অপরিষ্কার থাকে না বা এলোমেলো হয় না।
এই বিষয়টা যদি বাসার প্রত্যেকটা মানুষ বুঝতো তাহলে হয়তোবা বাসার যে গৃহিণী থাকে তার কিন্তু এতটা কষ্ট হয় না। তো আমি কিন্তু এক এক করে বাসার ৩টা বেডের বেডশিট কিন্তু চেঞ্জ করে নিয়েছি। সেগুলো কিন্তু অফ ক্যামেরায় করেছি। শরীরটা কিন্তু ভীষণ খারাপ ছিল, তাই এগুলো ইচ্ছে করেনি আর ক্যামেরা বন্দি করতে। তো বাসায় এতদিন পর্যন্ত অনেক গেস্ট ছিল, তো সে কারণে অনেক কিছু এলোমেলো হয়েছিল। তো আজকে ভাবলাম বাসাটা যতটুকু সম্ভব আমি একটু গুছিয়ে নিই। যেহেতু আমার ভিডিও শ্যুটগুলো আমি একাই নিয়ে থাকি, তাই সবসময় কিন্তু সবকিছু কাজ করতে করতে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। তো বিছানাগুলো গুছিয়ে নিয়ে এরপর চলে এলাম বেলকনিতে, শুকনো কাপড় চোপড়গুলো তুলে নিলাম। এরপর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় চোপড় দিয়ে দিয়েছি। আর এই যে শুকনো কাপড়গুলো আমি এখানে সোফার মধ্যে রেখে দিয়েছি। সময় সুযোগ করে গুছিয়ে নিতে হবে। আমার একটা আলসেমির দিক আছে, সেটা কি জানেন? আমি কিন্তু শুকনো কাপড় চোপড় অনেকগুলো জমিয়ে ফেলি, তারপরে এক এক করে গুছিয়ে নেই। যখন গোছাতে যাই তখন দেখি কাপড় চোপড়ের পাহাড় জমেছে। এই যে এখন আবার সকালে যে কাপড়গুলো ক্লিন করেছি সেগুলো কিন্তু বের করে নিলাম। আর এখন যে আবার যে কাপড় চোপড়গুলো উঠিয়ে নিয়েছি, মানে বিছানার চাদরগুলো, সেগুলো আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। যদিও ওয়াশিং মেশিনের কাপড় চোপড়গুলো শুকাতে খুব বেশি একটা সময় লাগে না, তাই আমি যখন খুব বেশি কাপড় চোপড় জমে যায় তখন কিন্তু একদিনে ২-৩ বারও ক্লিন করে ফেলি। সত্যি কথা বলতে আমার ময়লা কাপড় চোপড় জমানো কখনোই পছন্দ না। যখন আমার বাসায় ওয়াশিং মেশিন ছিল না তখনও কিন্তু আমি একই কাজগুলো করতাম। একসঙ্গে অনেক কাপড় চোপড় ক্লিন করতাম। মাঝে মাঝে তো কাপড় চোপড় ক্লিন করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়তাম। এই যে সমস্ত কাপড় চোপড়গুলো আবার বেলকনিতে নেড়ে দিয়েছি। এটা হয়তোবা শুকোতে সর্বোচ্চ আপনার ৩০ মিনিট সময় লাগবে। তো আমি তো এত তাড়াতাড়ি তুলি না। যদিও শুকিয়ে যায় খুব দ্রুত, তারপরও ১ ঘন্টা ২ ঘন্টা পরে তুলে নিলে এগুলো শুকিয়ে যাবে। অনেক দিনেই অনেক আপুরা ওয়াশিং মেশিন সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন। কাপড় চোপড় ক্লিন কতটুকু হয় বা কি হয় না সেটা সম্পর্কে। তো ভাবছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে সেই বিষয়ে একটি ভিডিও শেয়ার করব। তবে আজকে আর সেটা বলছি না বা করছিও না। যেদিন করব ইনশাআল্লাহ দেখতে পাবেন। তবে এখন চলে এলাম আমার ফ্রিজটা ভালো করে ক্লিন করার জন্য। ক্লিন বলতে ফ্রিজটা পরিষ্কার করব না। ফ্রিজটা মোটামুটি পরিষ্কার আছে, তবে এলোমেলো। একদম এলোমেলো হয়ে আছে। ওই যে বললাম বাসায় এতদিন অনেক গেস্ট ছিল, তো সবাই যখন থাকে হাতে হাতে ফ্রিজ যখন এটা ওটা যার যার ইচ্ছে মতো রাখে, তখন দেখবেন ফ্রিজটাও এলোমেলো হয়ে যায়। আর বাচ্চারা তো রয়েছেই, তাদের কথা আর কি বলবো, তারা তো আর কষ্ট বোঝে না যে কি কষ্ট করে এই বাসার কাজগুলো করতে হয়। আসলে আমরা যারা গৃহিণী রয়েছি, যারা এত কষ্ট করে কাজ করি, তারাই বুঝি। ভয়েস শুনেই তো বুঝতে পারছেন কতটা ঠান্ডা আমার লেগেছে, তার মধ্যে আবার ফ্রিজ পরিষ্কার করা। তো কি আর করার, কিছু করার নেই, সংসারের এই কাজগুলো তো আমাকেই করতে হবে। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি একটু গুছিয়ে নেওয়ার জন্য, কারণ এলোমেলো কোনো জিনিসই আমার পছন্দ না। আর ফ্রিজটা তো হচ্ছে আমাদের দৈনন্দিন ব্যবহারের একটা জিনিস। এটা যদি একটু অপরিষ্কার বা এলোমেলো থাকে তাহলে নিজের কাছেই একটু কেমন জানি লাগে। তাই আমি চেষ্টা করি আমার পছন্দের জিনিসগুলো বা প্রয়োজনীয় জিনিসগুলো সবসময় একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তো ফ্রিজটা এমনি নোংরা ছিল না। যতটুকু সম্ভব আমি পেরেছি আবার একটা তাওয়াল দিয়ে মুছে নিচ্ছি, যেন গ্লাসগুলো ক্লিন হয়ে যায়। ফ্রিজটা শুধু এলোমেলো ছিল, সেটাই আজকে সাজিয়ে নিব। তো আমি চেষ্টা করছি সব অংশটাই আমি সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। আর ফ্রিজের টেম্পারেচারটাও একটু বাড়ানো ছিল, যে কারণে দেখলাম ইদানিং শাকসবজি রাখলে সেটা মনে হচ্ছে যেন সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি আসলে গরমের মধ্যে একটু বেশি টেম্পারেচার দিয়ে রেখেছিলাম। মাঝে মাঝে হয় না বাজারে একটু বেশি থাকে বা ফ্রিজটা একদম লোড থাকে কিন্তু পাওয়ার কমানো, সেক্ষেত্রে আমি একটু পাওয়ারটা বাড়িয়ে দিয়েছিলাম। তো এই যে দেখেন আমার ফ্রিজের পকেটগুলোর অবস্থা কি হয়ে আছে, এলোমেলো সব কিছু। মানে কোনো কিছুর কোনো সিস্টেম নেই। আমি আসলে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। সেটা আমার বাসাই হোক বা ফ্রিজ হোক বা যেকোনো জিনিসই হোক। আমি জানি সবসময় হয়তোবা সবকিছু সম্ভব হয়ে ওঠে না। আমি অসুস্থতার কারণে ইদানিং কিন্তু অনেক কাজ করতে পারছি না। তবে এই কাজ না করতে পারার মাঝেও কিন্তু আমার মধ্যে একটা আক্ষেপ আছে যে আমি কাজগুলো গুছিয়ে করতে পারছি না। কেমন জানি একটা লাগে। তো যাই হোক আমি এক এক করে আমার জারের মধ্যে সবকিছু কিন্তু ঢেলে নিচ্ছি। এই যে বেশ কিছুদিন আগে এই কিসমিসগুলো নিয়ে এসেছে, তো সেগুলো এখনো জারে ঢালা হয়নি। অলরেডি আগে কিন্তু আরেকটা জারের মধ্যে ছিল, তো এখন কিসমিসের পরিমাণটা একটু বেশি ছিল, তাই বড় একটা জার নিলাম। আর অন্য একটা জারে যে কিসমিস রয়েছে সেগুলো আমি এনে এটার মধ্যে রেখে দিব। কিসমিস ফ্রিজের বাহিরে রাখলেও অনেকদিন ভালো থাকে। তবে আমি এই ধরনের জিনিসগুলো ফ্রিজে রাখতেই বেশি পছন্দ করি। তাহলে কি হয়, দীর্ঘদিন ভালো থাকে। মানে নষ্ট হওয়ার একটা ভয় থাকে না। বিশেষ করে বাদামটা তো বাহিরে রাখাই যায় না। হয়তোবা ১৫-২০ দিন রাখলে তারপরে দেখবেন কেমন যেন একটা হয়ে গেছে।
সারা গায়ে একটা ফাঙ্গাস পড়ে যায় আর খাওয়ার কোনো উপযোগীই থাকে না। এর আগে আমার অনেক বাদাম নষ্ট হয়ে গেছে। এরপর থেকে আমি ফ্রিজে রাখতে শুরু করেছি। আর ফ্রিজে যদি এভাবে বাদাম বা যেকোনো জিনিসই রাখেন না কেন, সেটা কিন্তু অনেকদিন ভালো থাকে। আর ফ্রিজের একটা সাইডই রয়েছে যেখানে শুধুমাত্র ড্রাই কর্নার, মানে ড্রাই জিনিসগুলো রাখা যায়। আপনারা বিস্কিট চানাচুরও কিন্তু দীর্ঘদিন ফ্রিজে রেখে খেতে পারবেন। আর অনেকে হয়তোবা ভাবতে পারেন বিস্কিট চানাচুর হয়তো ফ্রিজে রাখলে সেটা নেতিয়ে যাবে। না, এমনটা কোনো ভয় নেই। একটা ড্রাই কর্নার থাকে প্রত্যেকটা ফ্রিজের ভেতরেই। সে অংশে যদি আপনি সেগুলো রাখেন তাহলে কখনোই কিন্তু সেটা নষ্ট হবে না। মানে নেতিয়ে যাবে না যে ভয়টা আপনারা পাচ্ছেন। তো এই যে আমি এক এক করে সমস্ত মসলাগুলো এখানে সাজিয়ে নিলাম। এক এক করে আমি ফ্রিজে প্রত্যেকটা তাকিয়ে কিন্তু সাজিয়ে নেব। আর সাজানো গোছানো থাকলে দেখতেও ভালো লাগে আর খুঁজে পেতেও সহজ হয়। তো আমার ফ্রিজের উপরের এই অংশটাতে আমি যত ধরনের লিকুইড জিনিস রয়েছে, সস রয়েছে, সেগুলো কিন্তু রেখে দিই। উপরে এই পকেটটার মধ্যে আমি রেখেছি ডার্ক চকলেট, তারপর হচ্ছে মায়োনিজ আছে, কাসুন্দি রয়েছে, আর এখন হচ্ছে টমেটো সস, তারপর হচ্ছে বারবিকিউ সস, ধনিয়া পাতা সস, মানে সব আইটেমগুলো এখানে রাখি। লিকুইড আইটেমটা নিচে উপরে রাখি আর নিচের অংশটাতে ড্রাই রাখি। আর উপরে কিন্তু আমার ড্রাই বক্সটা রয়েছে, সেখানে কসমেটিক্সও আপনি রাখতে পারেন। আপনারা হয়তোবা অনেকে ভাববেন যে আপু কি বলতেছে, ফ্রিজের মধ্যে কসমেটিক্স? অনেক ধরনের লিপস্টিক আছে বা অনেক নাইট ক্রিম রয়েছে যেগুলো আমাদেরকে কিন্তু ফ্রিজে রেখেই ব্যবহার করতে হয়। তো আমি সেই সকল জিনিসগুলো উপরের যে বক্সটা রয়েছে সেখানে রেখে দিই। এই তো মোটামুটি আমার নরমাল সাইজের ফ্রিজটা গোছানো হয়ে গেছে। একদম নিচের পকেটটার মধ্যে আমি শুধু ঠান্ডা পানির বোতল রেখেছি। আরেকটা কথা শুনলে হয়তোবা আপনারা অবাক হবেন বা মনে মনে ভাববেন যে আপু এই কাজটা কিভাবে করতেছেন। আমার এত ঠান্ডা, তার মধ্যে কিন্তু আমি ঠান্ডা পানি খাই, যেজন্য আপনাদের ভাইও প্রচুর রাগারাগি করে বা আমার পরিচিত যারা আছে তারা সবাই কিন্তু আমাকে অনেক বকাঝকা করে। এমন একটা খারাপ অভ্যাসে আমার পরিণত হয়েছে, আমি ঠান্ডা পানি ছাড়া খেতেই পারি না। তবে গত ২ দিন পর্যন্ত আমি কিন্তু একদম ঠান্ডা পানি খাওয়া ছেড়ে দিয়েছি। কারণ আমি এখন আর সত্যিই নিতে পারছি না। প্রচণ্ড গলা ব্যথা। আপনারা কতটুকু কি বুঝতে পারছেন কি পারছেন না আমি সত্যি সেটা জানি না। তবে আমি কিন্তু সত্যিই শারীরিকভাবে খুবই অসুস্থ। একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে, "আপু তুমি এত ভালো থেকেও কেন মরে যেতে চাও?" আসলে আপু, ভালো থাকা হচ্ছে আল্লাহ পাকের একটা নেয়ামত। আমি কতটুকু ভালো আছি সত্যি এটা আমি জানি। ভালো থাকাটা আপনি কোন দিক থেকে বিচার করবেন আমি জানি না। যদি আর্থিক দিক থেকে বলেন তাহলে আমি বলব আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা রেখেছেন আমি ভালো আছি। তবে আমি আসলে মানসিক দিক থেকে ভালো নেই। কিছুই ভালো লাগে না। কেমন যেন একটা। যাই হোক, এসব বিষয় নিয়ে না হয় আর একদিন কথা বলব। আরেকজন আপু কমেন্ট করে আমাকে বলেছেন আমার পাখি নিয়ে বা আমি পাখির সফট ফুড কিভাবে তৈরি করি এইসব বিষয়ে ডিটেইলস একটি ভিডিও তৈরি করতে। আমি যদি ডিটেইলস একটা ভিডিও তৈরি করি হয়তোবা আপনারা ২-১ জনে দেখবেন। এছাড়া কেউ কিন্তু দেখবে না। তারপর আপু যেহেতু রিকোয়েস্ট করেছেন আমি চেষ্টা করব পরবর্তীতে এই বিষয়ে কিছু সিন রাখার জন্য আমার ভিডিওর মধ্যে। তো এই যে আমার ডিপ ফ্রিজটাও কিন্তু আমি একটু, একটু করে সাজিয়ে নিচ্ছি। তবে সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আমি কিন্তু একটা স্টেপে একটা জিনিস রেখেছি। একদম নিচের অংশটাতে আমি রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন যে দুধের প্যাকেটগুলো সেগুলো রেখেছি। লিকুইড দুধ আর কিছু দইয়ের বাটি রয়েছে। আর হচ্ছে এর উপরের অংশটাতে রেখেছি আমি চকলেট বক্সগুলো। যেহেতু আমার ডিপ ফ্রিজটা অনেক বড় আর প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা করে রাখতে পারি, সে কারণে আমি কিন্তু এক অংশে রেখেছি মসলার বাটি, এক ভাগে রেখেছি মাংস, আরেক ভাগে রেখেছি মাছ। আর উপরের অংশটাতে থাকে আইসক্রিম, দই, এই জাতীয় জিনিসপত্রগুলো। তো এই তো আমার ফ্রিজটা সাজানো হয়ে গেছে। কেমন ছিল আমার ফ্রিজ সাজানোটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। সন্ধ্যার দিকে আজকে ভাবলাম যে যেহেতু শরীরের অবস্থা ভালো না, আর অনেকেই বলতেছে রসুন খাওয়া নাকি ভালো। তো এমনি রসুন তো খেতে পারবো না, তাই আজকে আমি বেশ কিছু চাল ভেজে নিয়েছি আর সেই সঙ্গে রসুন ছিলে। তারপর হচ্ছে রসুন আর চাল ভাজা দিয়ে খাবো। আর এটা খেতে গিয়ে আমার সমস্ত গাল পুড়ে গেছিল, কি আর বলবো। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, যে ব্যক্তি প্রথমে ঘড়ি তৈরি করেছিল সেই ব্যক্তি কিভাবে বুঝলো যে এখন কয়টা বাজে? ধাঁধার সঠিক উত্তর ছিল সূর্য দেখে। যিনি সর্বপ্রথম কমেন্ট করেছেন তার আইডির নাম হচ্ছেন সাফায়েত। তিনি লিখেছেন সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন ১২টা বাজে। যেহেতু তিনি সূর্যের বিষয়টা উল্লেখ করেছেন তাই তার ধাঁধার সঠিক উত্তরটি গ্রহণ করা হচ্ছে। এছাড়াও অন্যান্য অনেক আপুরাই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। তো সাফায়েত, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আপনি আপু না ভাইয়া, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, আমি দেখতে ভালো না কিন্তু মানুষ আমাকে
দেখলে হাততালি দেয়। বলুন তো আমি কে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।